আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইউক্রেনের কুপিয়ানস্ক শহর পুনরুদ্ধারের দাবি সেনাবাহিনীর। পাকিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত 9। সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা, আইএস ধ্বংসে যুক্তরাষ্ট্রের অভিযান। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল সিরিয়া। এবং সর্বশেষ থাকবে গাজায় বিয়ের আসরে ইসরায়েলের হামলায় নিহত 6। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইউক্রেনের কুপিয়ানস্ক শহর পুনরুদ্ধারের দাবি সেনাবাহিনীর। শান্তি আলোচনার মধ্যেই রুশ সেনাদের হটিয়ে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর কুপিয়ানস্কের পুরো নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বেশ কয়েকদিন ধরে শহরটি দখলের দাবি করে আসছিল মস্কো। তবে শুক্রবার ১৯ ডিসেম্বর ইউক্রেনীয় বাহিনী জানায় তারা কুপিয়ানস্ক শহরের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার ১৯ ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উত্তর খার্কিভ অঞ্চলে যুদ্ধরত ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে গত ১২ ডিসেম্বর তারা কুপিয়ানস্কে রাশিয়ার রসদ সরবরাহ বন্ধ করে দেয়। সেই সঙ্গে এর ভেতরে ২০০ জন রুশ সেনার একটি অগ্রগামী দলকে ঘিরে ফেলে এবং শহরের উত্তরের বনাঞ্চল থেকে রুশ বাহিনীকে তাড়িয়ে দেয়। প্রতিবেদন মতে আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজেও দেখা গেছে ইউক্রেনীয় বাহিনী পরদিন কুপিয়ানস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ শহরতলির ইউভিলেনি পুনরুদ্ধার করছে, রুশ সেনাদের উত্তর ও পশ্চিম শহরতলিতে ঠেলে দিচ্ছে। গত সোমবার ১৫ ডিসেম্বর নাগাদ কুপিয়ানস্কে রাশিয়ার অবস্থান আরও নাজুক হয়ে পড়ে। ইউক্রেনীয় বাহিনী জানায় তারা গ্যাস পাইপলাইনের মধ্য দিয়ে শহরের শক্তি বৃদ্ধির চেষ্টা আটকে দেয়। এই কৌশল রাশিয়া চাসিভিয়ার অবরোধের সময় ব্যবহার করেছিল এবং বিচ্ছিন্ন রুশ সেনাদের কেবল ড্রোনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল। ইউক্রেনের সেনাবাহিনী জানায় তাদের সেনারা রাশিয়ার অব্যাহত আক্রমণ প্রতিহত করছে। তবে রাশিয়া কুপিয়ানস্ক শহর নিয়ে ইউক্রেনের এই দাবি নাকচ করে দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। গত সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাপাদ গ্রুপ অফ ফোর্সেসের ইউনিটগুলো মুক্ত কুপিয়ানস্কের সমস্ত জেলার উপর নির্ভরযোগ্য নিয়ন্ত্রণ বজায় রেখেছে। দাবি করা হয় দক্ষিণ দিক থেকে ইউক্রেনীয় বাহিনীর শহরে প্রবেশের চেষ্টা মোকাবিলা করা হচ্ছে। তবে এক রুশ সামরিক প্রতিবেদক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লেখেন, একটা বিষয় নিশ্চিতভাবে বলা যায় যে কুপিয়ানস্কের কেন্দ্র ও উত্তরের কিছু অংশ এখনও রাশিয়ার সশস্ত্র বাহিনীর দখলে রয়েছে, তবে এর বেশিরভাগ অংশই ইতিমধ্যেই ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে। পাকিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৯। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার বয়া এলাকায় সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ৪ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ সন্ত্রাসীও নিহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ১৯ ডিসেম্বর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে প্রবেশের আগেই তাদেরকে প্রতিহত করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার ভারতীয় মদতপুষ্ট খারেজি গোষ্ঠীর সন্ত্রাসীরা বয়া এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে নৃশংস ও কাপুরুষোচিত হামলার চেষ্টা করে। পাকিস্তান রাষ্ট্র ফিতনা আল খারেজি নামটি নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান সশস্ত্র গোষ্ঠীর জন্য ব্যবহার করে। আইএসপিআর জানায় সন্ত্রাসীরা প্রথমে ক্যাম্পের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলেও দ্রুত ও দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার ফলে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। পরে সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ক্যাম্পের বাইরের দেয়ালে আঘাত করে। এতে দেয়ালের বড় অংশ ধসে পড়ে এবং আশেপাশের বেসামরিক স্থাপনা, বিশেষ করে একটি মসজিদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিবৃতিতে বলা হয়, বোমা হামলায় আশেপাশের বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ১৫ জন বেসামরিক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া তীব্র গুলিবিনিময়ের ঘটনাও ঘটে দুপক্ষের মধ্যে। এতে ৪ সেনা সদস্য নিহত হন। সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা, আইএস ধ্বংসে যুক্তরাষ্ট্রের অভিযান। সিরিয়ায় একযোগে ৭০টিরও বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামিক স্টেট আইএসকে লক্ষ্য করে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় মার্কিন সামরিক বাহিনী অপারেশন হক আই স্ট্রাইক নামে হামলা শুরু করে। এতে জর্ডানের যুদ্ধ বিমানও অংশ নেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী মধ্য সিরিয়ার বিভিন্ন এলাকায় আইএসের অবকাঠামো, অস্ত্রাগার ও অবস্থানে আঘাত হানা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায় এই অভিযানে যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার ও আর্টিলারি থেকে ১০০টিরও বেশি নির্দিষ্ট লক্ষ্যভেদী গোলা নিক্ষেপ করা হয়। এর মাধ্যমে আইএসকে দুর্বল করতে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দেইর আজ জোরে হামলায় আইএসের ৫ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন স্থানীয় ড্রোন পরিচালনার দায়িত্বে থাকা শীর্ষ সদস্য রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান, সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলার কঠোর জবাব শুরু হয়েছে। তিনি বলেন, যারা মার্কিন নাগরিকদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে নির্মম প্রতিশোধ নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, এটি যুদ্ধ শুরুর ঘোষণা নয়, বরং প্রতিশোধের বাস্তবায়ন। ১৩ ডিসেম্বর পালমিরায় আইএস সদস্যের অতর্কিত হামলায় ২ মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহত হন। আহত হন আরও ৩ সেনা। এরপর থেকেই প্রতিশোধ অভিযানের প্রস্তুতি চলছিল। ২০২৪ সালে বাশার আল আসাদের সরকার পতনের পর ক্ষমতায় আসা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। আইএস দমনে সিরিয়া এখন আন্তর্জাতিক জোটে অংশ নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রকেও সমর্থন দিচ্ছে। সূত্র বিবিসি, এএফপি। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল সিরিয়া। সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত সব মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দামেস্কো। এমন সিদ্ধান্তে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে দেশি বিদেশি বিনিয়োগ ও পুনর্গঠনের পথ উন্মুক্ত হবে বলে আশা করছে সিরিয়া সরকার। স্থানীয় সময় শুক্রবার ১৯ ডিসেম্বর রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছে, যা সিরিয়ার জনগণের ওপর বোঝা কমাতে সাহায্য করবে এবং পুনরুদ্ধার ও স্থিতিশীলতার একটি নতুন পর্যায়ের পথ প্রশস্ত করবে বলেও উল্লেখ করা হয়েছে। এর আগে মার্কিন কংগ্রেস গত বুধবার সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে বাতিল করে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক মহলে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। এর আগে সৌদি আরব ও তুরস্কের অনুরোধে যুক্তরাষ্ট্র ২ দফা নিষেধাজ্ঞা কার্যকর করা স্থগিত রেখেছিল। তবে সিরীয় নেতৃত্বের দাবি ছিল, বিনিয়োগকারীদের আইনি ঝুঁকি দূর করতে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া প্রয়োজন। গাজায় বিয়ের আসরে ইসরায়েলের হামলায় নিহত ৬। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা করেছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে এক নারীসহ ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ১৯ ডিসেম্বর গাজা সিটির তুফা এলাকায় ঘটনাস্থলেই এ ঘটনা ঘটে। সূত্রগুলো আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, পূর্ব গাজা শহরের আল তুফা এলাকায় স্কুল পরিবর্তিত আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনী গুলি চালানোর পর নিহতদের মৃতদেহ আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ইসরায়েলি ট্যাঙ্ক এলাকায় প্রবেশ করে এবং আশ্রয়কেন্দ্রে গুলি ছোড়ে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে। তারা আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স এবং বেসামরিক প্রতিরক্ষা কর্মীদের ২ ঘণ্টারও বেশি সময় ধরে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাস ইসরায়েল যুদ্ধের সময় তুফার স্কুলগুলোতে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় ফিলিস্তিনিরা। সেরকমই একটি স্কুলের দোতলায় গতকাল শুক্রবার ১৯ ডিসেম্বর একটি বিয়ের আয়োজন করা হয়েছিল। যুদ্ধের কারণে আশ্রয়হীন হওয়া কয়েকটি পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়েছিলেন। তার মধ্যেই সেখানে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কী কারণে এই হামলা চালানো হলো সে সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি আইডিএফ। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালানোর পরের দিন থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। টানা ২ বছর ধরে অভিযান চালিয়ে ৭০,০০০-এরও বেশি মানুষকে হত্যা, ১,৭০,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে আহত এবং গাজা উপত্যকাকে পুরোপুরি ধ্বংসস্তূপ বানানোর পর গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েলি বাহিনী। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ছিল ৩ স্তরের। প্রথম স্তর বা পর্যায়ের মেয়াদকাল ছিল ৬ সপ্তাহ। তারপর যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা।